আপনারা দেখছেন ট্রু নিউজ বাংলা। আমার সাথে এই মুহূর্তে জুড়েছেন মিস্টার রাজশ্রী লাহিড়ী। আপনাদের চেনা মুখ, সারাক্ষণ টেলিভিশন পর্দায় আপনারা দেখেন। উনি বিজেপির অন্যতম সিনিয়র মুখপাত্র। রাজশ্রী, তিনটে বড় ঘটনা ঘটেছে আজকে। একটা হচ্ছে অবশ্যই গর্গ চট্টোপাধ্যায়ের অ্যারেস্ট, বাংলা পক্ষের নেতা ছিলেন উনি। দ্বিতীয়, সুজিত বোসের অ্যারেস্ট। এবং তৃতীয়, দিল্লিতে মেনকা গুরুস্বামী, যিনি টিএমসির রাজ্যসভা মেম্বার এবং সুপ্রিম কোর্টের লয়ার, উনি একটা কেস ফাইল করছেন 30টা কনস্টিটুয়েন্সিকে আইডেন্টিফাই করে, যেখানে ওনারা বলছেন ভোটে ধাঁধলি হয়েছে। এবং এই কনস্টিটুয়েন্সি গুলো, এই 30টা কনস্টিটুয়েন্সিতে টিএমসির হারার মার্জিন ছিল 2%, আর বিচারাধীন ভোট 15%। এবং তার সাথে ওনারা বলছেন যে ইভিএম বদলানো হয়েছে ইত্যাদি ইত্যাদি, যে কথাটা গর্গ চট্টোপাধ্যায়ও বলেছিলেন, যার কারণে তাকে অ্যারেস্ট করা হচ্ছে। শুরু করি আমরা সুজিত বোসকে দিয়ে। সুজিত বোসের করাপশনের কেস, এটা কি জানা ছিল না? কারণ আপনাদেরই একজন বিধায়ক বলেছেন যে অটোওয়ালাদের কাছ থেকে 100 টাকা করে বহু বছর ধরে প্রত্যেক দিন নেওয়া হতো যদি বিধাননগর কনস্টিটিউয়েন্সি। যদি সেটা হয় তাহলে বিধাননগর তো কলকাতার মধ্যেই। এটা কি করে কেউ জানলো না, আর প্রত্যেকটা অটোওয়ালা 100 টাকা করে দিয়ে গেল? দেখুন, প্রথম কথা, আমার তো মনে হয় যে সুজিত বাবুকে নেওয়া হয়েছে, অ্যারেস্ট করা হয়েছে। সুজিত বাবুর যে বিখ্যাত রেসিপিটা, এগরোল তৈরি করার যে বিশেষ রেসিপি, যে রেসিপিটা বিক্রি করে উনি এগরোল বিক্রি করে উনার মেয়ের ওরকম অত অনন্ত কোটি কোটি টাকার বিবাহের ব্যবস্থা করেছিলেন, অত উনার বিরাট বড় সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন। এই যে এগরোলের রেসিপি, এটা বাঙালির তো জানা উচিত। তাহলে পরে যারা রাস্তায় গড়াগড়ি খাচ্ছে চাকরির জন্য, খেয়েছিলেন এতদিন ধরে, তারা জানতে পারলে তাদের এই চাকরির জন্য মান অভিমানটা থাকতো না। এছাড়া সুপ্রিম কোর্ট কেন, হাইকোর্টের একটা জাজমেন্ট ছিল লেক টাউন বাগুইহাটির ওখানে, যে খালটা ছিল, খাল বুজিয়ে পার্কিং করা, এবং পার্কিং থেকে যে প্রত্যেক দিন অনন্ত হাজার হাজার লক্ষ লক্ষ টাকা রোজগার হয়েছে, হয়তো সেটা এত বছরে বহু কোটি টাকা রোজগার হয়েছে, সেই খালটাকে তার পুনর্ব্যবস্থায় ফিরিয়ে নিয়ে যাওয়ার কথা বলা হয়েছিল। হাইকোর্টের অর্ডার ছিল, কিন্তু তাও সেটা সরকার করেনি। সেটা ওনার কনস্টিটিউয়েন্সির মধ্যেই পড়ে। আর রইল কথা কেউ জানে না। দেখুন, জানতো না তো অনেকে অনেক কথাই জানতো না। জানতো না তো যে অজানা জ্বরে মানুষ মারা যায়, এটা কেউ জানতো না। ইন্দিরা গান্ধী চাঁদে গেছিলেন, এটা আমরা জানতাম না। আমরা এরকম বহু জিনিস আমরা জানতাম না। নতুন নতুন অনেক কিছু জানছি। কাজী নজরুল মহাভারত লিখেছিলেন, এটা জানা ছিল না, জানলাম আমরা। আমরা এরকম অনেক শুভনন্দনের মতো অনেক কিছু জানছি। তো ধীরে ধীরে কিন্তু আরো অনেক কিছু জানা যাবে। এখন ব্যাপারটা হচ্ছে, সুজিত বোসকে গ্রেফতারের মূল কারণটা কি? ইডি কি আগে অভিষেক ব্যানার্জি যারা বিশ্বস্ত লোক ছিলেন তাদের গ্রেফতার করে, তাদের বিরুদ্ধে কেস করে, তারপরে অভিষেককে ডাকবেন প্রশ্নের উত্তরের জন্য, নাকি সুজিত বোসের কেসটা সম্পূর্ণ আলাদা, এর সাথে অভিষেকের কোনো সম্পর্ক নেই? দেখুন, গোটা তৃণমূলে পঞ্চায়েত থেকে পার্লামেন্ট প্রত্যেকেই ইন্টারউইন্ড, ইন্টারকানেক্টেড। চুরি ডাকাত রাহাজানিতে যে দলের পার্লামেন্টেরিয়ান নিজের পার্লামেন্টের লগ ইন ক্রিডেন্সিয়ালস কিছু লিপস্টিকার ব্যাগের জন্য বিক্রি করে দিতে পারে, একই সময় ভারতবর্ষের পার্লামেন্টারিয়ান ক্রেডেনশিয়ালস আমেরিকা থেকে, দুবাই থেকে, ইউরোপ থেকে, বাংলাদেশ আপনি থেকে, মহুয়া মিত্রের লন্ডন কথা থেকে। বলছেন? আপনি হ্যাঁ, মহুয়া মিত্রের কথা একদম, আমি মহুয়া মৈত্রেরই কথা বলছি। যারা এরকম ভাবে, যারা পার্লামেন্টারিয়ান ক্রেডেনশিয়ালস লগ ইন করতে পারে বিভিন্ন পৃথিবীর বিভিন্ন প্রান্তে থেকে, মানে লাহিড়ী, যোগীরাজ শ্যামাচরণ লাহিড়ীর সম্বন্ধে তার শিষ্যরা বলতেন তিনি একই সময় ভারতবর্ষে থেকে তার সূক্ষ্ম রূপে তিনি তার বিদেশে শিষ্যের কাছে নাকি তাকে দেখা যেত। তো এই যে লাহিড়ী মহাশয়ের গুণটা যে উনার মধ্যে এসেছে, তো এটাও তো একটা
তদন্ত করা উচিত। তো এই হ্যাঁ, প্রত্যেকের রাজশ্রী, তার মানে সাথে আপনার কানেক্টেড আছেন। তার মানে আপনার বক্তব্য সুজিত বাবু কোথাও না কোথাও অভিষেক ব্যানার্জির সাথে কানেক্টেড ছিলেন। সবাই সবার সাথে কানেক্টেড আছে, প্রত্যেকের ভাগ দিনের শেষে গিয়ে ওই ভাগ, ওই আমরা যেরকম আমাদের গুরুদেব যেরকম বলেছিলেন চাকরি করার প্রথম মাইনেটা মায়ের হাতে তুলে দিতে, এবং মাইনের প্রথম টাকা দিয়ে মাসে একটা করে আহ, আহ, সত্যনারায়ণের পুজো, নারায়ণের পুজো হবে, ভগবানের অধিকার আছে। তো ঠিক তেমনি তৃণমূলের সব টাকার ওপর অধিকার আছে কালীঘাটের, কালীঘাট ক্যানিং আ- স্ট্রিটের সব অধিকার আছে। তো আজকে সেখানে ওনার ছেলে একটি তার স্টেটমেন্ট দিয়েছেন নেতা, কিছু। আমি হুম, বলিনি, হুম, তার দলের নেত্রী দোলা সেনের বক্তব্য ভিডিও সবাই দেখেছে। হুম, 75 দাও, 25 রাখো, হুম, এটা হচ্ছে ইউনিভার্সাল রুল তৃণমূলের জন্য। তো হুম, 75টা কে পেত? হয় মমতা বন্দ্যোপাধ্যায় পেতেন, না হলে অভিষেক বন্দ্যোপাধ্যায় পেতেন, না হলে দুজনে একসঙ্গে পেতেন। হুম। তো 75 আর 25 মিলিয়েই তো 100। সাধারণ মানুষের থেকে ওই যে 100 টাকা বললেন আপনি, অটোওয়ালার থেকে তোলা হয় 100, ওই 100টা তো জনগণের থেকে তোলা হয়েছে। 25 উনি রেখেছেন, 75 ওখানে গিয়েছে। তো যে তুলেছে গোটা 100টা সে তো পুরো হিসাবটা দেবে, তাকে তো হিসাবটা দিতে হবে। তিনটে অভিযোগ সুজিত বোসের বিরুদ্ধে, দুটো বিশেষ করে। একটা হচ্ছে মিউনিসিপ্যালিটি রিক্রুটমেন্ট স্ক্যাম, একদম। যেখানে অ্যাপয়েন্টমেন্ট হয়েছে হুম অনেকের অবৈধভাবে হুম মিউনিসিপ্যালিটিতে। আজ কিছুক্ষণ আগে, 2 ঘন্টা আগে, ওনার ছেলে বেরিয়ে এসে একটি স্টেটমেন্ট দিয়েছেন, হুম যেখানে উনি বলছেন প্রাক্তন টিএমসির নেতা, যে তারপরে নাম না নিয়ে বিজেপিতে জয়েন করেছিলেন, আমি মুখ খুললে তার ব্যাপারেও বলতে হবে যে তিনিও টাকা নিয়েছেন। এবার হুম এগুলো ওয়াইল্ড অ্যালিগেশন হতে পারে, হুম কিন্তু এরকম যদি কিছু বেরোয় হুম। তাহলে কি ইডির হাত বেঁধে যাবে না? কারণ যদি কেউ বিজেপি নেতার ব্যাপারে তার ছেলে মুখ খোলেন, যিনি এখন বিজেপিতে আছেন, আগে টিএমসিতে ছিল, হুম। তাহলে ইডির হাত কি বেঁধে যাবে না? কোর্টে তো মামলা হয়েছে, তো মামলাতে নিজেকে একজন পার্টি বলেছে, আমি এই কোর্টে এই মামলাতে আমি একজন পার্টি হতে চাই বলে সুজিত বাবুর ছেলে সেই মামলায় পার্টি হয়ে কেন সেখানে বলছেন না যে এই এই লোক অর্থ নিয়েছে এই এই জায়গায়, এই এই পৌরসভা? এটা তো শুধু একটা পৌরসভা, পশ্চিমবঙ্গে যতগুলি পৌরসভা আছে প্রত্যেকটি রিক্রুটমেন্টে এটি আছে। যে কারণে আপনি দেখুন, হঠাৎ করে সুব্রত বক্সী পড়ে গিয়ে মাথায় চোট পেলেন, এগুলো খুব হুম। অস্বাভাবিক আর ব্যাপার নয়? হঠাৎ করে মদন মিত্র আজকে মদন হসপিটালে মিত্র ভর্তি আছে। অসুস্থ হয়ে গেলেন, এবার কোথাও দেখুন। না কোথাও কি আপনার মনে হয় মদন মিত্র আন্দাজ করতে পেরেছেন? কারণ আপনাদের শীর্ষ নেতৃত্ব দিলীপ ঘোষ কালকে বলেছিলেন যে কাউকে ছাড়া হবে না খুব শীঘ্রই। আর মদন মিত্র একটা লম্বা সময় অ্যারেস্ট এড়িয়েছিলেন, হুম, আজ থেকে একদম। 4 বছর আগে। তো এবার দেখুন, মদন ববি হাকিম কলকাতা পৌরসভা নিয়ে এবার অসুস্থ হয়ে পড়বেন, কোনো হাসপাতালে ভর্তি হবেন কিনা। হুম, হুম, কারণ হুম, অনেকের তো পেটের সমস্যা, কিডনিতে হুম, ব্যথা, হুম, হুম, কিডনিতে অ্যাটাক হয়ে যায়, হুম। তারপরে এসব তো মদন হয়। মিত্র তাই বলেছেন, হ্যাঁ, ইউরিনারি ইনফেকশন। হ্যাঁ। তো এরকম অনেক ইনফেকশন হঠাৎ হঠাৎ করে হয়ে আসবে, যাদের জীবন অনেক লাভলি লাভলি জীবন যাপন করেন, তো হতেই পারে এগুলো। তো যাই তার হোক। মানে এই এই যে চেহারাগুলো, মদন মিত্র, ফেরাদ হাকিম, হুম। আম, এরা সব এখন কিউতে আছেন, লাইনে আছেন, এটাই আপনার বক্তব্য? আমরা তো টেলিভিশনে দেখেছি কারা কারা, তৃণমূলের থেকে আরম্ভ করে বিভিন্ন মানুষ তো এনাদেরই নাম নিয়েছেন। তো এদের নামগুলো থাকাটাই খুব স্বাভাবিক ব্যাপার। সেটা তো দেখুন, আর কে লাইনে আছে সেটা তো পুলিশ বলবে, সেটা তো তদন্তকারী সংস্থা বলবে। আর কিন্তু ধরুন আমরা যখন এনারা, আলোচনা করেছি, হ্যাঁ, হুম, এনারা তখন তো বিভিন্ন যদি এনাদের এসে নাম এসেছে। রাজসাক্ষী হতে রাজি হয়ে যান, হুম ধরুন এই সব নেতারা, সুজিত বোস হোক, হুম মদন মিত্র, বলে ভাই আমাকে ছেড়ে দাও, মমতা অভিষেকের ব্যাপারে যা বলতে হবে, যেখানে হুম সাইন করতে হবে, যা গাওয়া যেতে হবে, আমরা রাজসাক্ষী হতে রাজি আছি, হুম। আমাদের জেলে পুরো না। দেখুন, আজকে যখন বেরিয়েছি বিভিন্ন রাস্তাঘাটে, অটোতে, সবাই বলছেন যে সুব্রত বক্সী পড়ে গেছেন, এটা নিয়ে সবাই খুব চিন্তিত, এবং সবার খুব এবং চিন্তার কারণটা লোকে বলছে। দেখুন, আমার তো জানা নেই যে মমতা বন্দ্যোপাধ্যায় সব অর্থ নাকি সুব্রত বক্সীর কাছেই রাখা আছে। মমতা বন্দ্যোপাধ্যায় সবকিছু সুব্রত বক্সী জানেন, তাই জন্য হঠাৎ করে উনি পড়ে গিয়েছেন। এবার দেখুন, প্রাক্তন প্রাক্তন বহিষ্কৃত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও নিজের বাড়িতে পড়ে গিয়েছিলেন। এবার কিভাবে পড়ে গিয়েছিলেন, ডাক্তারবাবুরা এসে বললেন যে উনাকে নাকি ধাক্কা দেওয়া হয়েছিল। তো এখনো ঘরের মধ্যে কে ধাক্কাটা দিল সেটা যেরকম আমরা জানতে পারিনি, তেমনি হঠাৎ করে সুব্রত বক্সীর
কি করে উনি এরকম রক্তচাপে একেবারে মাথা ফাতায় রক্ত ফেটে একবারে একাকার হয়ে গেলেন, এটা আমরা জানি না। তো আমার আগামী প্রশ্ন ছিল, দিনে এরা যদি রাজসাক্ষী হতে চায়। দেখুন, রাজসাক্ষী হলে পরে সেটা তো কোর্ট ডিসাইড করবে, সেটা তো আমরা ডিসাইড করার কেউ না নেই, না না, আমি এখানে কোর্টের কাছে। আপনাকে বিজেপির, আপনি অবশ্যই বিজেপির মুখপাত্র, হুম খুব সিনিয়র লিডার, কিন্তু এই কলগুলো, এই ডিসিশন গুলো অবশ্যই বিজেপির নয়। একটা স্বতন্ত্রভাবে ইনভেস্টিগেশন হুম এজেন্সি আছে, ইডি হুম সিবিআই, তার হুম উপরে কোর্ট আছে। আমি হুম কোনোভাবেই বলছি না যে এটা হুম বিজেপি কি চায় কিংবা কি চায় না। আমি হুম আপনার কাছ থেকে এটুকু শুধু বুঝতে চাইছি হুম যে কেউ যদি রাজসাক্ষী হয়ে হুম আহ মমতা এবং অভিষেকের ব্যাপারে সব হুম বলতে চায়, হুম তাহলে কি তাদের রাজসাক্ষী করে ছেড়ে দেওয়া উচিত কি নয়? এই প্রত্যেকটা তদন্ত সুপ্রিম কোর্টের নির্দেশিকায় হচ্ছে। সুপ্রিম কোর্ট যদি তাদেরকে রাজসাক্ষী হিসেবে অ্যাকসেপ্ট করতে চান, সুপ্রিম কোর্ট, সেটা সুপ্রিম কোর্টের ডিসিশন হবে, হাইকোর্টের ডিসিশন হবে। যদি না করতে চান তাহলে পরে সেটাও তাদের ডিসিশন হবে। তবে রাজসাক্ষী হওয়ার চাইতেও দে আর পার্ট টু দিস ক্রাইম। দেবে পার্ট টু দ্য ক্রাইম। যদি এস্টাবলিশ হয় সব ঠিক আছে, কিন্তু আপনাদের উদ্দেশ্য তো মমতা আর অভিষেককে তাদের ক্রাইম এস্টাবলিশ করা। এরা না তো তাদের সঙ্গী সাথী। না, আপনি যেরকম আমাদের বললেন উদ্দেশ্য, মাথা। না 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 না, আমাদের উদ্দেশ্য কার কোনো ব্যক্তি বিশেষের ক্রাইমকে এস্টাবলিশ করা নয়। একটা বিরাট বড় করাপশন হয়েছে, এই করাপশনে গরিব মানুষের অর্থ মারা গিয়েছে, সেই অর্থ ফেরত দিতে হবে। এবং কেন, কারা এর পেছনে এন্টায়ার মূল চক্রী। দেখুন, প্রথম কথা হচ্ছে আপনাকে মনে রাখতে হবে, যখন দাঁড়িয়ে চাকরি চুরির অভিযোগ যখন সামনে এলো, তখন ববি হাকিমের কি বক্তব্য ছিল, যেটা কালেকটিভ রেসপন্সিবিলিটি, এবং যে কারণে বিধানসভায় দাঁড়িয়ে সুপার নিউমারিক পোস্টের বিল পাশ করানো হয়েছিল, অর্থাৎ অবৈধ চাকরিগুলিকে বৈধ করার একটি বিল পাশ করা হয়েছিল বিধানসভায় বসে। এবং সেটা তৃণমূলের প্রতিটি বিধায়ক তৎকালীন, তারা প্রত্যেকে টেবিল চাপড়ে থেকে সমর্থন করেছিলেন। ইচ অ্যান্ড এভরি এমএলএ যারা ওই বিল পাশ করাতে সাহায্য করেছিলেন, ইয়েস বলেছিলেন, তাদের প্রত্যেককে অ্যারেস্ট করা উচিত, কারণ তারা প্রত্যেকে এই কম্বাইন্ড ক্রাইমের অংশীদার। নিশ্চয়ই সেখানে ভাগ তারাও পেয়েছেন। ভাইরি সাহেব, আপনি খুব বড় কথা বলছেন। যে যারা, যে কটা এমএলএ এই বিলটাকে সাপোর্ট করেছিল সবাইকে অ্যারেস্ট করা উচিত। খুব বড় স্টেটমেন্ট। আপনার কাছে সময় কম, আমি চটপট পরের বড় ইস্যুটাতে যাচ্ছি। গর্গ চট্টোপাধ্যায়কে অ্যারেস্ট করা। গর্গ টিএমসির ফ্রন্ট ছিল। একদম ছিল। বিদ্বেষী বাঙালি, আসল বাঙালি বিদ্বেষী কথাবার্তা বলা, একটা জাতি বিদ্বেষ, এবং তার সাথে সাথে গোটা পশ্চিমবঙ্গে জাতি বিদ্বেষের পটভূমিকা রচনা করা, আধুনিক কালা পাহাড়। না, উনি এবং উনি বাংলা শিফট বাল ঠাকরে হতে চেয়েছিলেন, রাইট? না, বাংলার বাল বালতাকে ঠাকরের হওয়ার সঙ্গে কোনো, বিজেপির সম্পর্ক ছিল। বাল ঠাকরে বম্বেতে মারাঠি মানুষ করে যে ক্যাম্পেইন শুরু করেছিলেন, যার উপরে শিবসেনা দাঁড়িয়েছিল, উনি ঠিক সেইটা করার চেষ্টা করেছিলেন বাঙালি বা বাংলা বাঙালিদের জন্য। না না, উনি সেটা করেননি। উনি যদি সেটা করতেন তাহলে পরে উনি এই যে পার্ক সার্কাস, রাজাবাজার, মেটিয়া বুরুজ, সেখানে যে উর্দু ভাষায় লেখা পোস্টারগুলো থাকতে উনি কোনোদিন তার বিরোধিতা করেননি। যখন বাঙালির বর্ণ পরিচয় থেকে বাবাকে বাবার জায়গায় আব্বা বলা হচ্ছিল, মাকে আম্মি বলা হচ্ছিল, পিসেমশাইকে ফুফা বলা হচ্ছিল, পিসিমাকে ফুপি বলা হচ্ছিল, তখন তিনি বাঙালির হয়ে কোনো প্রতিবাদ করেন। যখন রামধনুটা রংধনু হয়ে গেল, তখন তিনি প্রতিবাদ করেন। উনার উদ্দেশ্য সম্পূর্ণ রাজনৈতিক ছিল। উনি টিএমসির, তৃণমূলের বিভিন্ন সভায়, ব্যানারের, ওনার স্টেজে উনাকে দেখা গেছে, 21শে জুলাইয়ের সভায় উনাকে দেখা গিয়েছে। উনি তৃণমূলের বকলমে একটি টিম ছিলেন, এবং এটাও শোনা যায় ওনার জামাতের সঙ্গে কানেকশনস ছিল। আজকে দাঁড়িয়ে উনি যেভাবে ভারতবর্ষের অন্যান্য জায়গায় থাকা বাঙালিকে যে বিপদের মুখে ফেলে দিচ্ছিলেন, যেভাবে ঢাকা, গুরগাঁও, হরিয়ানা, নয়ডা, বম্বে, ব্যাঙ্গালোর, পুনে, আহমেদাবাদ, হায়দ্রাবাদ, এই সমস্ত জায়গায় থাকা বাঙালিরা যেভাবে
উনার এই জাতি বিদ্বেষীর কারণে যে ভাষায় উনি গুজিয়া ভুজিয়া মেড়ো খাট্ট খোট্টা উড়ে এইসব মানে একটা অন্যান্য বিভিন্ন ভাষা ভাষী এবং প্রদেশের মানুষকে যে ভাষায় কথা বলতে আরম্ভ করেছিলেন, সেটা দাঁড়িয়ে বাঙালি সেই সমস্ত প্রদেশে অত্যন্ত বিপজ্জনক জায়গায় চলে যাচ্ছিল। বহু লক্ষ লক্ষ রাজস্বী, মানুষের কর্মসংস্থান আছে। রাজস্বী, বাংলা পক্ষকে ফান্ডিং কে করছে? বাংলা পক্ষকে ফান্ডিং তৃণমূল করে, বাংলা পক্ষকে ফান্ডিং জামাত করে, বিভিন্ন মুসলিম অর্গানাইজেশন করে, তারা এটা কি করে। জামাত টিএমসির সঙ্গে যোগাযোগ সেটা আমরা জানি, কিন্তু জামাত কিংবা অন্য মুসলিম অর্গানাইজেশন, বিশেষ করে বাইরের মুসলিম অর্গানাইজেশনের ফান্ডিং এর কোনো প্রমাণ আপনার কাছে আছে? না, বাজারে এটাই শুনতে পাওয়া যায়। বিভিন্ন মানুষ এই কথাটি বলেন এবং যেরকম ভাবে ওনারা জামাতের পক্ষে দাঁড়িয়ে কথা বলেন, জামাতের আইডিওলজির জামাতের ভাষায় কথা বলেন, জামাতের ছোট পায়জামা জামাতিরা যে ভাষায় কথা বলেন, বাংলা পক্ষ সেই একই ভাষায় কথা বলে। বাংলা বাঙালির অস্মিতা, বাঙালি মানুষের কথা যদি বলতে হয়, সেখানে দাঁড়িয়ে যখন রানী ভবশঙ্করী, রানী ভবানীরা স্থান পান না, ঋষি অরবিন্দ স্থান পান না, মাস্টারদা সূর্য সেনরা স্থান পান না, যেখানে দাঁড়িয়ে মাধবাচার্য স্থান পান না, মহাপ্রভু চৈতন্যদেব স্থান পান না, অদ্বৈতাচার্য স্থান পান না, সেখানে দাঁড়িয়ে বাংলা বাঙালির কথা তার মানে বলা নয়। বাংলা বাঙালির কথা ঋষি অরবিন্দের থেকে বেশি কেউ বলেননি, স্বামী বিবেকানন্দের থেকে কেউ বেশি কেউ বলেননি, সুভাষচন্দ্র বোসের থেকে বেশি কেউ বলেননি। যারা কমিউনিস্ট পার্টির ছেঁড়া চটিতে জুতো গলিয়ে সেই একই বস্তাপাচা ধরনের একটা ন্যারেটিভ তৈরি করে, যেটা একটা স্টঞ্চ পলিটিক্যাল ন্যারেটিভ এবং যেটা একটা আলগাবাদী বলা হয়, যেটাকে একটা সেপারেটিস্ট একটা ধরনের বাঙালিকে ভারতবর্ষ থেকে আলাদা করার প্রচেষ্টা বাংলা পক্ষ চিরকাল করে এসেছে, যে বাঙালি আলাদা। অবশ্যই বাঙালির মধ্যে একটা স্বতন্ত্র একটা কালচারাল, একটা পলিটিক্যাল, একটা শিক্ষা, একটা অন্যরকম আছে আমাদের মধ্যে, কিন্তু আমরা ভারতবর্ষের থেকে আলাদা নই। কারণ যে চট্টোপাধ্যায় পদবিটা উনি বহন করছেন, উনার পূর্বপুরুষও উত্তরপ্রদেশ থেকে এসেছেন। মুখোপাধ্যায়, চট্টোপাধ্যায়, গঙ্গোপাধ্যায়, বন্দ্যোপাধ্যায়, ঘোষাল রাঢ়ী শ্রেণীর মধ্যে, বারেন্দ্র শ্রেণীর মধ্যে মৈত্র, বাগচি, সান্যাল, ভাদুরী, লাহিড়ী, ঘোষ, বোস, গুহ, মিত্র, দত্ত, সমস্ত বারেন্দ্র, সমস্ত রাঢ়ী এবং কুলীন কায়স্থ সমাজ, আমরা প্রত্যেকে উত্তরপ্রদেশ থেকে এসেছি। আমরা আমাদের পূর্বপুরুষদেরকে কিভাবে ঘৃণা করব? রাজস্বী, যে ক্লজে আজকে ওনাকে গ্রেফতার করা হয়েছে সেটা সাইবার সেল গ্রেফতার করেছে, কলকাতা পুলিশের সাইবার সেল। ক্লজটা হচ্ছে যে উনি জনসমক্ষে স্টেটমেন্ট দিয়েছেন যে ভোটে ইভিএম এর হেরাফেরি হচ্ছে, ভোটে ইভিএম বদল হয়েছে, ভোটে ইভিএম কে ট্যাম্পার করা হয়েছে, এবং এটা একটা ডিফেমেটরি স্টেটমেন্ট, যার কমপ্লেন করেছিল ইলেকশন কমিশনের একজন অফিসিয়াল, যার নাম হচ্ছে স্মিতা পান্ডে। কিন্তু তার সাথে খবর এটা যে 24 রাউন্ড কার্তুজ তার কাছে পাওয়া গেছিল গ্রেফতারের সময়। এবার 24 রাউন্ড কার্তুজ পাওয়া যাওয়াটা, এটা একটা অন্য ক্লজে আসে, আর গ্রেফতার হয়েছে অন্য ক্লজে। গ্রেফতার হয়েছে এই কারণে যে ডিফেমেটরি স্টেটমেন্ট দিয়েছে। এবার আমার যেটা প্রশ্ন আপনাকে, যে ক্লজে তাকে গ্রেফতার করা হয়েছে তাতে তো উনি জামিন পেয়ে যান, বেরিয়ে এসে উনি আবারও কথা বলবেন, ওনাকে তো জেলে আটকে রাখা যাবে না। তো কি হবে গর্গর ভবিষ্যৎ? উনি বেরিয়ে এসে বিজেপি বিরোধী কথা বলবেন। উনি বিজেপির বিরুদ্ধে কথা বলুন, তাই নিয়ে আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু উনি বাঙালিকে বিপদে ফেলছেন অন্যান্য রাজ্যে। রাজনৈতিক লড়াইয়ে বিরোধিতা থাকবে, রাজনৈতিক লড়াইতে বিরোধিতা করবে। গর্গ চট্টোপাধ্যায় বা কৌশিক মাইতির যে নোংরা কথাবার্তা রাজারহাট গোপালপুরের মানুষের মনে এক চুলো দাগ কাটেনি, সেখানে তরুণজ্যোতি তিওয়ারি ঢেড়া পিটিয়ে ঢাক ঢোল বাজিয়ে জিতেছে, এবং তরুণজ্যোতি খুব ভালো কাজ করছে জেতার পরেও। হ্যাঁ, এবং পশ্চিমবঙ্গের মানুষ এইগুলোতে পছন্দ করেন না, উনি বলতে থাকতে পারেন, কিন্তু অন্য রাজ্যে বাঙালি যদি বিপদে পড়ে তাহলে আইন তার নিজের পথে হাঁটবে। এবার শেষ প্রশ্নে আসা যাক, শেষ সাবজেক্টে আসা যাক। এই যে ওনাকে গ্রেফতার করা হয়েছে কারণ উনি ইভিএম নিয়ে প্রশ্ন তুলেছিলেন, ঠিক সেটাই করছে মেনকা গোস্বামী, সুপ্রিম কোর্টে কেস ফাইল করছেন।
তারা বলছেন যে ইভিএম বদল হয়েছে, 30টি কনস্টিটিউয়েন্সিকে আইডেন্টিফাই করে সেখানে বিচার চাইছেন, বলছে সব সিসিটিভি ফুটেজ খোলা হোক হুম গণনার সময়, যেখানে দেখানো যাক যে ইভিএম বদল হয়েছে কি হয়নি, এজেন্টদের, টিএমসির এজেন্টদের পেটানো হয়েছে কি হয়নি, ইত্যাদি ইত্যাদি। হুম তার সাথে তারা এটাও ঝুড়ছেন যে এই 30টি কনস্টিটিউয়েন্সিতে টিএমসির ভোটের মার্জিন, মানে হারার মার্জিন ছিল 2%, আর 15% লোক বিচারাধীন ট্রিবিউনালে, এসআইআর এর ট্রিবিউনাল। হুম সুতরাং 15% লোক যদি বিচারাধীন হয়, তাহলে কি করে 2%-এ হারাতে, 2% ভোটে, কম ভোটে হারাতে সেটাকে গণ্য করা যায় বিজেপির জেতা? এটাকে কিভাবে বিজেপি দেখছে? কারণ টিএমসি হারার পরে একটা নতুন মোর্চা, লিগ্যাল ফ্রন্টে মোর্চা খোলার চেষ্টা করছে, যে ভোট গণনা এবং এসআইআর মিলিয়ে, ইভিএম এবং এসআইআর মিলিয়ে ধাঁধলি হয়েছে। পশ্চিমবঙ্গের থেকে বেশি নাম বাদ গিয়েছে তামিলনাড়ুতে, তাতে বিজেপি জেতেন। তো আর দ্বিতীয় কথা হচ্ছে, মানেকা গুরুস্বামী তৃণমূলের বড় নেতা, গর্গ চট্টোপাধ্যায় তৃণমূলের বড় নেতা, না মমতা বন্দ্যোপাধ্যায় বড় নেতা? আজকে ওনারা প্রশ্ন করছেন 29টা সিট নিয়ে। 100টা সিটে আমাদের জোর করে হারানো হয়েছে। যদি 100টা সিটেই ওনাকে জোর করে হারানো হয়ে থেকে থাকে, প্রথমে উনি যদি এই কথাটা বলেছিলেন যখন, তাহলে পরে উনি আজকে 29টা সিট বলছেন কেন? বোধহয় কারণটা এটা যে 100টা সিটের কেস ওপেন করা সুপ্রিম কোর্টে খুব ডিফিকাল্ট হবে, তাই জন্য ওরা যেটা শিওর শট ভাবছে যে এখানে কেস খুললে কিছু না কিছু গরমিল বেরোবে সিসিটিভিতে, সেই 29টা নিয়ে আগে যেতে চাইছে সম্ভবত, যেটুকু আমি শুনে বুঝেছি। ওনারা ওনাদের অনেকের কাছে অনেক রকম ব্রাউনি পয়েন্টস আর্ন করার জন্য, গর্গ চট্টোপাধ্যায় কি কাউন্টিং এ ছিলেন? কোনো একটা কাউন্টিং এ কি উপস্থিত ছিলেন? ওনাকে কি মেরে বার করে দেওয়া হয়েছে এরকম কি উনি বলতে পারবেন? উনি শোনা কথা বলছেন। মানিকা গুরুস্বামী শোনা কথার উপর ভিত্তি করে কেস করছেন। মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও কাউন্টিং এ ছিলেন না। আমি রাসবিহারী অ্যাসেম্বলির কাউন্টিং এ ছিলাম। যখন ঢুকি তখন তৃণমূলের নেতাদের একটা অন্যরকম রোয়াব ছিল, একটা অ্যাটিটিউড ছিল। মানে শুরুর দিকে একটা ভাব, একটা মেরে ফেরে তাড়িয়ে দেবো, এরকম একটা ব্যাপার প্রথম দিকে ছিল, যে কারণে ইচ্ছা করে আমি নিজেকে কাউন্টিং এ সেখানে রাখতে চেয়েছিলাম। আচ্ছা। এবং ওখানে দেখে আমাকে দেখে সবার মুখ একটুখানি ইয়ে হয়ে গেল, যে এটাকে কেন, ওকে কেন, এ কেন কাউন্টিং এ, একে তো কিছু করলে পরেই তো তারপরে আবার একটা বিরাট ইস্যু হয়ে যাবে, এরকম একটা ব্যাপার। তো না চাইতেও আমি কাউন্টিং এ ছিলাম, কাউন্টিং এর মধ্যে ছিলাম, আরো বা এআরও হিসেবে না, একেবারে দেখবো কোন মেশিনে আমাকে মেশিন থাকে অ্যাজ এন এজেন্ট। এবার সেখানে বলেই দিয়েছিলাম যে আমি আমাকে একটু খুলে বলুন আপনার এক্সপেরিয়েন্সটা কি ছিল, কারণ টিএমসি বারবার বলছে সবাইকে বেশিরভাগ কনস্টিটিউয়েন্সিতে ম্যান হ্যান্ডেল করা হয়েছে, টিএমসির এজেন্টদের বেশিরভাগ কনস্টিটিউয়েন্সিতে তাদেরকে অনেক দূরে বসিয়ে রাখা হয়েছে, যেখানে কোনো ধান্দি হলে তারা দেখতে পাচ্ছে না। এই কেসটা যেটা করছে ওরা সুপ্রিম কোর্টে, প্রাইমারিলি সিসিটিভি খোলার জন্য, যে সিসিটিভি দেখানো হোক, যেটা আমরা বলছি সেটা সত্যি না মিথ্যে। সুতরাং আপনার এক্সপেরিয়েন্সটা, যেখানে আপনি এজেন্ট হয়ে রাসবিহারীতে ছিলেন, যেটা স্বপন দাশগুপ্তর কনস্টিটিউয়েন্সি, আপনি প্লিজ বলুন, আমাকে ডিটেলে বলুন। একটা বিরাট বড় হল ঘর, সেই হল ঘরের মধ্যে একদম ধারে বেঞ্চ পাতা, সেই বেঞ্চে একটা করেই বেঞ্চ পাতা, আর পেছনে হয়তো আরেকটা বেঞ্চ আছে। বিজেপি এবং তৃণমূলের এজেন্ট, যারা অফিসিয়াল বিজেপি এবং অফিসিয়াল তৃণমূলের এজেন্ট পাশাপাশি সেই বেঞ্চে বসেছে। বেঞ্চের সামনে লোহার জাল ফেলা, লোহার জালের ওপারে ইলেকশন কমিশনের লোকেরা মেশিন নিয়ে বসে আছে, এবং মেশিনটা তুলে তুলে দেখাচ্ছে মেশিনের কাউন্টিং কত, মেশিনের নাম্বার দেখানো হচ্ছে, সেই সিল খোলার সময় দেখানো হচ্ছে, প্রত্যেকটা সিল খুলে এবং ম্যাচ করা হচ্ছে মেশিনের নাম্বার হচ্ছে। আমরা প্রত্যেকে দেখে নিচ্ছি আমাদের পার্টির সিলটা আছে কিনা, স্টাম্পটা আছে কিনা, এজেন্টের সই আছে কিনা, এগুলো দেখে নেওয়া হচ্ছে। এটা শুরুর দিকের রাউন্ডে হয়েছে, তারপরে কি টিএমসি দের মেরে বার করে প্রত্যেকটা মেশিন এইভাবেই চেক করা হয়েছে। প্রথম 4 নম্বর 5 নম্বর রাউন্ডের পরে যখন 5,000 মতন লিড রাসবিহারী অ্যাসেম্বলিতে নিয়ে নিল,
তখন তৃণমূলের নেতারা বা কাউন্টিং এজেন্ট যারা ছিলেন তারাই বলতে আরম্ভ করলেন 4-5 নম্বর, এত বছর ধরে 20-25 বছর ধরে ইলেকশন লড়ছি, কাউন্টিং করছি, 4-5 নম্বর রাউন্ডে 4-5 হাজার লিড নিয়ে নেওয়া মানে ট্রেন্ড এটাই থাকবে। রাসবিহারী এবারে গেল। তার মানে ওনারা স্বইচ্ছায় বেরিয়ে গেছিলেন? না, কেউ বেরোয়নি। আমি লাস্ট রাউন্ড অবধি ছিলেন? লাস্ট রাউন্ড অবধি ছিলেন? লাস্ট রাউন্ড অবধি ছিলেন। যখন দাঁড়িয়ে 19 রাউন্ড কাউন্টিং হয়েছে, 9 নম্বর 8 নম্বর রাউন্ডেও যখন আমরা ম্যাসিভ লিড নিয়ে নিয়েছি, তখনও আমি দাঁড়িয়ে পরিষ্কার বলেছি, আমি হাত জোড় করে আপনাদেরকে অনুরোধ করছি, আপনারা লাস্ট রাউন্ড অবধি থাকবেন, কমপ্লিট ক্যালকুলেশনস দেখবেন, আপনাদেরকে রাসবিহারীর কাউন্টিং থেকে কেউ তুলে দেবে না, কেউ সরাবে না, কিছু করবে না, এবং কোনো ভয় পাবেন না। আমি নিজে আপনাদের প্রত্যেককে এখান থেকে সুরক্ষিত অবস্থায় বার করে দেব, কেউ একটা আঁচড়ও দেবে না। কারণ আমি মার খাওয়া একজন কার্যকর্তা, এই মারের যন্ত্রণা আমি বুঝি। আপনি বলছেন লাইরি সাহেব, এটা আপনি বিজেপির খুব শীর্ষ স্থানীয় নেতাদের মধ্যে একজন, যিনি ওখানে প্রেজেন্ট ছিলেন, কিন্তু সব কনস্টিটিউন্সিতে তো রাজশ্রী লাহিড়ী ছিল না। সেখানে বিজেপির অন্য এজেন্টরা ছিল, যারা সম্ভবত যে 30টা কনস্টিটিউন্সির কথা বলছে, সেখানে তারা আপনার মতো সহমর্মিতার সাথে টিএমসির সাথে ডিল করেনি। এটাও কি হতে পারে? না, এটা হতে পারে না। কারণ ঠিক যেরকম ভাবে আপনি 2021-এর 2রা মের পরে 3 মাস যে পোস্ট পোল ভায়োলেন্স দেখেছিলেন, এবং 3রা মে 2রা মের রাত্রির বেলা পরে 3রা মেতে যে খবরগুলো পেয়েছিলেন, সেই খবরগুলো কিন্তু 5ই মেতে পাননি। অভিজিতের মতন কোন অভিজিৎকে হারাতে হয়নি 2রা মের পরে। কোন অভিজিতের কুকুরকে ছোট ছোট রাস্তার কুকুরগুলোকে পিটিয়ে পিটিয়ে মারা হয়নি, এরকম খবর পাননি। আপনারা খবর পেয়েছেন তৃণমূলের মুখপাত্ররা, যে আমরা তাদেরকে প্রোটেকশন দিচ্ছি, আমরা তাদেরকে, তাদের বৃদ্ধ শ্বশুর মশাইদেরকে, তাদের পরিবার আত্মীয় স্বজনদেরকে, তাদের গায়ে যাতে কোনো আঁচ না লাগে তার ব্যবস্থার খবর আপনারা দেখেছেন। কারণ এটা আমার প্রধানমন্ত্রীর স্ট্রিক্ট নির্দেশিকা আছে, এটা আমার রাজ্য সভাপতি, আমার নেতা শ্রমিক ভট্টাচার্যের স্ট্রিক্ট নির্দেশিকা আছে। and we are a disciplined president oriented party. আমরা আমাদের নেতাদের আদেশ অক্ষরে অক্ষরে মেনে চলি। বিশ্ব পিতামহের মতন আমাদের সম্পূর্ণ লয়ালটি সিংহাসনের প্রতি। লাইরি সাহেব, যদি সামারাইজ করি আজকে আমি, তাহলে এই যে কেসটা যেটা ফাইল হতে চলেছে, তার মানে আপনার বক্তব্যে যদি সিসিটিভি ক্যামেরা 30টা কনস্টিটিউয়েন্সিতে খোলা হয়, দেখানো হয়, তাহলেও এটা প্রমাণিত হবে না যে কোনো ধাঁধলি হয়েছে। কিচ্ছু হয়নি। মানুষের ভোটকে ওনারা অস্বীকার করতে চাইছেন। ওকে, মানুষের ভোটকে অস্বীকার করতে চাইছেন। যদি দেখুন, যদি এসবগুলো যদি করারই থাকতো, এগুলো যদি করারই থাকতো, তাহলে তৃণমূল কি 80টা সিটও পেত? তৃণমূল তো জিতেছে, তৃণমূল জেতেনি এমন তো নয়। তৃণমূল কি জেতেনি? আসলে তৃণমূল এটাকে হজম করতে পারছে না। আমরা ডায়মন্ড হারবারের মধ্যে তো ডায়মন্ড হারবার জিতেছি, তো বাকিগুলো কি হিন্দু মেজরিটি সিটস নেই ডায়মন্ড হারবারে? সেটাগুলো তো জিতিনি আমাদের। যদি আমরা ডায়মন্ড হারবারে আগেও লিড নিয়েছি, 19-এও লিড নিয়েছি, আমরা অতীতের বিভিন্ন নির্বাচনে আমরা ডায়মন্ড হারবার বিধানসভায় লিড নিয়েছি লোকসভার পরিপ্রেক্ষিতে। আমরা তো 2014 সালে তথাগত রায় যখন দাঁড়িয়েছিলেন বিজেপির ক্যান্ডিডেট হয়ে, মমতা বন্দ্যোপাধ্যায় তো তখনও হেরে গেছিলেন। 2014-র পরিপ্রেক্ষিতে, লোকসভার পরিপ্রেক্ষিতে ভবানীপুর বিধানসভা তো তথাগত রায় লিড নিয়েছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় তো লিড নেননি। যে কারণে অভিষেক ব্যানার্জি বলেছিলেন না, অনেকেই তো নিজের বিধানসভা হেরে গেছে 2014 সালে, মনে করুন সেই বিখ্যাত উক্তিটি। তো তাহলে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের পরাজয়টাকে স্বীকার করতে পারছেন না। আর আমার কথা ছাড়ুন, তৃণমূলের মুখপাত্ররা নিজেরাই টিভিতে এসে বলছে ওসব কথা বাদ দিন তো। মেসির কাণ্ডের পর অরূপ বিশ্বাস গোটা টলিউডকে যার ভাই কন্ট্রোল করতে চাইছে, এই ডিরেক্টরের এত রেট, ওই প্রোডাকশন হাউসের এত রেট, 300 টাকা পার স্কয়ার ফিট হচ্ছে প্রমোটারের রেট, মানুষ কতদিন সহ্য করবে? পাড়ায় পাড়ায় তৃণমূলের
5খানা লবির নেতার তোলাবাজির আলাদা আলাদা রেট, মানুষ তিতবিরক্ত হয়ে গেছে। আর রইল কথা, আপনাকে আজকে আরেকটাও কথা বলি। যখন কাউন্টিং শেষ করে বেরোচ্ছি রাসবিহারী বিপুল জয়, রাস্তার ঠিক বাইরে অন্ধকার গলিতে চন্দ্রিমা ভট্টাচার্যের ছেলে সৌরভ বসু বাপ্পা উপস্থিত ছিল। তাই? হ্যাঁ। আপনার কি মনে হয় না যদি আমাদের হিংস্রতাটাই রুচি থাকতো, তাহলে সৌরভ বসু বাপ্পা গোটা শরীরে সেই মুহূর্তে বেরোতে পারতো না? কারণ 21-এর মাঠটা আমি ভুলিনি, আমি লিগালি গণতান্ত্রিক ভাবে আমার বদলা নিয়ে নিয়েছি ওর মাকে উত্তর দমদম থেকে হারিয়ে। এবং 21-এ আপনাকে কে মেরেছিল রাজস্বী স্যার? 21-এ আপনাকে কে মেরেছিল? 21-এ উত্তর দমদম মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান বিধান বিশ্বাস হলুদ রঙের একটি হুডি পরে আমার ওয়ার্ডে নির্বাচনের দিনকে নির্বাচনের সময় বিবেকানন্দ পার্কের সামনে উপস্থিত ছিলেন। উত্তর দমদম মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের 86 নম্বর ওয়ার্ডে দক্ষিণ কলকাতায় সেদিনকে কি করছিলেন সেটা আমার জানা নেই। তার টিমের লোক, তার ওখানকার নিমতার জোনাকি ক্লাবের কিছু সদস্য, তার মধ্যে সঞ্জীব চৌহান বলে একটি ছেলে, যেটাকে আপনারা বিভিন্ন মিডিয়া হাউস গোল গোল করে দেখিয়েছিলেন, কারণ আমি লাইভ করেছিলাম, যে আমাকে মারতে এসেছিল তাকেই আপনারা দেখিয়েছিলেন তার সঙ্গে থাকা, যারা এখনো অব্দি অ্যারেস্ট হয়নি। তারা বাবলুজ বলে 90 নম্বর ওয়ার্ডে, যে ওয়ার্ডে তৎকালীন বৈশ্বনাথ চট্টোপাধ্যায় কাউন্সিলর ছিলেন, সেই ওয়ার্ডে বাবলুজ গেস্ট হাউস ঢাকুরিয়াতে এই পুরো টিমটা 1 মাসের ওপর ছিল রেকি করার জন্য। এবং নির্বাচনের দিনকে ওই গুন্ডাগুলো ওখানেই ছিল, পুলিশ কোনো অ্যাকশন নেয়নি। এবারেও এদেরকে এনেছিল, এবারেও এনেছিল এদেরকে বাইরে থেকে। এবারে আনতে পারার সেই সাহসটা দেখাতে পায়নি, কারণ না হলে কারণ অ্যাডমিনিস্ট্রেশন বদলে গেছে, অ্যাডমিনিস্ট্রেশনটা স্ট্রং ছিল। এবং উত্তর দমদম, আর আপনি কি করবেন এদেরকে? এবার আপনি কি করবেন? আমি গণতান্ত্রিক ওয়েতে উপায় এদেরকে হারিয়ে দেবো। সে তো জিতে গেছে বিজেপি। হ্যাঁ, সৌরভদা জিতে গেছে উত্তর দমদম থেকে, এবং বাপ্পাও 86 নম্বর ওয়ার্ডে আগামী 6 মাসের মাথায় যে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন আছে সেখানে জিততে পারবেন। এইভাবেই শান্তিপূর্ণ নির্বাচন হবে, মানুষ নিজের ভোট নিজে এসে দেবে, এবং সেটা সৌরভ বসু বাপ্পার মতো, চন্দ্রিমা ভট্টাচার্যের মতন ছেলেদেরকে, তার ছেলেদেরকে একটা চারানা ভোটও দেবে না। ওই মদ মাংস খাইয়ে যেগুলোকে পুষে রেখেছে তারা বাদ। কোনো ভদ্র, কিন্তু আপনাকে মারার প্রতিশোধ আপনি কিভাবে নেবেন? শুধু ভোটে জিতে তো সেটা হয় না, কারণ আপনি যতটা কষ্টে আছেন এখনো 5 বছর পরে, আপনার কথা থেকে আমি বুঝতে পারছি। ওকে হারিয়ে নেব। আমরা রাজনৈতিক হিংসার পক্ষপাতির পক্ষে নেই। আমরা পশ্চিমবঙ্গে রাজনৈতিক হিংসার এই যে একটা অদ্ভুত কালচার বা আমল থেকে চলে এসেছে, যেটা সাইকেলে চলছে, এই সাইকেল কাউকে একজনকে আটকাতে হবে। শাহপ্রসাদ বাবু যখন হিন্দু মহাসভায় যোগদান দেওয়ার কথা জানিয়ে গান্ধীজির কাছে গেছিলেন, তখন গান্ধীজি শাহবাবুকে বলেছিলেন, somebody in Indian politics has to drink the poison like Mahadev, why don't you be the same? আমরা শ্যামাবাবুর দলটা করি, তাই মহাদেবের মতন বিষ পানটা আমাদেরকেই করতে হবে। কারণ যুগাচার্য শ্রীমৎ স্বামী প্রণবানন্দজি মহারাজ, সেই ফরিদপুর বাজিতপুরের সাক্ষাৎ শিব, তিনি তার জপমালা শাহবাবুর হাতে তুলে দিয়ে বলেছিলেন, হিন্দুদের দায়িত্ব তুই নে, আজ থেকে হিন্দুদের দায়িত্ব তোকে দিয়ে গেলাম। তাই শিবের সেই সাক্ষাৎ শিবের যে আদেশ, সেটাকে পালন করতে গেলে শিবের মতন বিষ পান করতে হবে। রাজশ্রী, অসাধারণ কথা বলেন আপনি। ইটস এ ডিলাইট আপনার সঙ্গে, মানে যতবারই কথা বলে যায় আপনার কথা শোনা যায়, খুব ভালো লাগে শুনতে। অসংখ্য ধন্যবাদ, গাড়িতে বসে আপনি সময় বার করলেন, আবার থানার বাইরে। আমি খুব শীঘ্রই আগামী 3-4 দিনের মধ্যে একটা অন্য বিশেষ গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে আপনার সঙ্গে যোগবো। থ্যাংকস আ লট। নমস্কার।